মিস্টার নরেন্দ্র মোদি, তিনি তার একটা স্টাইল তৈরি করেছেন। নরেন্দ্র মোদির একটা কোট আছে, তার একটা চোস্ট পাজামা আছে, তার হাতে তিনি একটা বিশেষ স্টাইলে ঘড়ি পরেন। আপনি লক্ষ্য করবেন যে কালো বেল্টের একটা ঘড়ি পরেন এবং সেই ঘড়িটি অনেকের মতো না, মানে তিনি ঘড়ির ডায়ালটি নিচের দিকে রাখেন। এটা তার একটা স্টাইল। তিনি ইয়োগা করেন, সীমিত খাবার খান, সীমিত কথাবার্তা বলেন এবং সারা দুনিয়াতে তিনি একটা যে স্টাইল গড়ে তুলেছেন, বন্ধু হলে হও, নচেৎ শত্রু হিসাবে থাকো। এবং তিনি বন্ধুত্ব করার জন্য সৌদি আরবে গিয়েছেন এবং সম্মান প্রদর্শন করে বাদশাহ সালমান, মুরব্বী মানুষ, তার বয়স মোদির চেয়ে অনেক অনেক বেশি, তো তাকে তিনি কদমবুছি করেছেন। আবার পাকিস্তানের যে প্রধানমন্ত্রী ছিলেন নওয়াজ শরীফের মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তিনি একেবারে কোনো রকম বিনা নোটিশে পাকিস্তানে চলে এসেছেন এবং নওয়াজ শরীফের বাসায় চলে গেছেন তার মায়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। এটা আমার ভালো লাগে, নিঃসন্দেহে ভালো লাগে। আবার সেই পাকিস্তানের সঙ্গে যখন তার যুদ্ধ করার প্রয়োজন হয়েছে, তিনি এক চুল ছাড় দেননি। একইভাবে মিস্টার ডোনাল্ড ট্রাম্প, তার সঙ্গে বন্ধুত্ব করার জন্য তিনি অনেক কিছু করেছেন। এত ছাড় দিয়েছেন আমেরিকাকে যেটি বলার মতো নয়। বাংলাদেশের বিষয়ে, পাকিস্তানের বিষয়ে, চীনের বিষয়ে তিনি প্রচুর ছাড় দিয়েছেন বন্ধুত্বের মর্যাদা রক্ষা করার জন্য। এবং ডোনাল্ড ট্রাম্পের বিপদের সময় যখন কেউ সারা দুনিয়াতে তার পাশে ছিল না, নো ওয়ান, তিনি যখন আসামি হয়ে বাইডেনের যুগে বারবার কোর্টে হাজিরা দিচ্ছিলেন, তার অনেকগুলো প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে পড়েছিল এবং তার নাম যখন কেউ উচ্চারণ করতো না, ঠিক সেই সময়টাতে তাকে প্রাইমারিতে জয়লাভ করিয়ে আনার জন্য মিস্টার মোদি তার যে ফাইন্যান্সিয়াল যে হ্যান্ডসগুলো রয়েছে, আদানিদেরকে দিয়ে, আম্বানিদেরকে দিয়ে তিনি যথেষ্ট সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন। এবং ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে মিস্টার মোদির যথেষ্ট বিনিয়োগ রয়েছে। মোদি সেটা আশা করেছিলেন যে অ্যাটলিস্ট চলমান যে সম্পর্কগুলো রয়েছে সেই সম্পর্কগুলো বহাল থাকবে, আর নতুন করে মিস্টার ট্রাম্পের যুগে ভারতকে তিনি এমন কিছু উপহার দিবেন যে উপহারের ফলে ভারতের রাজনীতিতে মিস্টার নরেন্দ্র মোদি এবং তার দল বিজেপি তারা একটা ভালো অবস্থানে থাকবে। কিন্তু ওই যে ডোনাল্ড ট্রাম্প, তার যে পশ্চিমা সংস্কৃতি, গায়ের রঙের যে আভিজাত্য এবং ভারতীয়দেরকে ন্যাটিভ মনে করার যে চিন্তা এবং চেতনা, এই কারণে কি হলো, এই দ্বিতীয়বার সে প্রেসিডেন্ট হয়ে তার যে একজন পরীক্ষিত বন্ধু তাকে তিনি অপমান করলেন, রীতিমতো বিট্রে করলেন। আপনাদের মনে আছে যে আগেরবার যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছিলেন তখন নরেন্দ্র মোদিকে তার খুব দরকার ছিল। এর ফলে তিনি নরেন্দ্র মোদিকে সেখানে পাবলিক মিটিং করার অনুমতি দিয়েছিলেন। একইভাবে ডেভিড ক্যামেরুন, তিনিও কিন্তু নরেন্দ্র মোদিকে ইংল্যান্ডে পাবলিক মিটিং করার সুযোগ দিয়েছিলেন। এর ফলে কি হলো, দেখবেন যে লন্ডনের মতো জায়গাতে একটা স্টেডিয়াম ভাড়া করে সকল ভারতীয়দেরকে নিয়ে যেভাবে নরেন্দ্র মোদি সেখানে জনসভা করেছেন, ইংল্যান্ডের হাজার বছরের ইতিহাসে কখনো কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানকে বা সরকার প্রধানকে এইভাবে লন্ডনের মাটিতে বা ইংল্যান্ডের মাটিতে পাবলিক মিটিং করার অনুমতি দেওয়া হয়নি। একইভাবে নরেন্দ্র মোদি এই একই পাবলিক মিটিং করেছিলেন আমেরিকাতে, ডোনাল্ড ট্রাম্পের জমানাতে প্রথমবার তিনি যখন এসেছিলেন। আবার সেটাকে সেলিব্রেট করার জন্য বা সেটা রিটার্ন দেওয়ার জন্য নরেন্দ্র মোদি সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্পকে দাওয়াত করে যেভাবে সমস্ত রাষ্ট্রীয় প্রোটোকল ভেঙে তিনি ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তার নিজের যে রাজ্য গুজরাট সেখানে তিনি নিয়ে গিয়েছিলেন এবং তাকে সম্মানিত, বিমোহিত, আশ্চর্য করার জন্য তিনি যা করেছেন, এটাও ভারতের ইতিহাসে কখনো কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে নিয়ে ভারতীয় কোনো সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান এইরকম আধিক্যতা দেখায়নি। তো নরেন্দ্র মোদী বন্ধুত্বের জন্য এটা করতে পারেন, করেন, কিন্তু যেই মুহূর্তে মানে আঙ্গুল বাঁকা করেছে মিস্টার ট্রাম্প, নরেন্দ্র মোদিও কিন্তু আর হাউমাউ করে কাঁদেনি, সে পাল্টা ব্যবস্থা নিয়েছে। আপনারা জানেন যে রাশিয়ার কাছ থেকে তেল কেনা নিয়ে বাইডেনের জমানা থেকে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের সঙ্গে একটি টানাপোড়েন যাচ্ছে। তো সেক্ষেত্রে ভারতের যুক্তি যে এখনো পর্যন্ত যদি ধরেন তেল কেনা, রাশিয়ান তেল কেনা, তো সবচেয়ে বেশি তেল কিনছে চীন। তো চীনের বিরুদ্ধে তো আমেরিকা কিছুই করতে পারছে না, তো সেখানে ভারত কিনলে অসুবিধা কী? আমি শেখ হাসিনার জমানাতে শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলাম যে বাংলাদেশের অর্থনীতি একদম পাল্টে যেত, তারপর শেখ হাসিনাকে হয়তো ক্ষমতা ছাড়তে হতো না।
যদি ওই সময়টাতে রাশিয়ার কাছ থেকে তেল কিনতো এবং আমাদের যে রিফাইনারিগুলো রাশিয়ান তেল রিফাইন করার জন্য উপযুক্ত না, তো রাশিয়া প্রস্তাব দিয়েছিল যে তারা ভাসমান রিফাইনারি, যেটি উইদিন 1 মাসের মধ্যে স্থাপন করা যায়, সেই ভাসমান রিফাইনারির মাধ্যমে এবং আমাদের যে সকল রিফাইনারিগুলো রয়েছে সেই রিফাইনারিগুলো বিএমআরির মাধ্যমে, আর থার্ডলি ভারতে যে রাশিয়ান তেল রয়েছে সেই রাশিয়ান তেলগুলো পাইপলাইনের মধ্যে বাংলাদেশে এনে তারা বাংলাদেশের সঙ্গে একটা কৌশলগত সম্পর্ক স্থাপন করতে চায়। এবং এই কাজটি যদি বাংলাদেশ করতে পারত, শুধুমাত্র ভারতের সঙ্গে একটি ভালো সম্পর্ক রেখে তারা নেপাল, ভুটান, শ্রীলঙ্কাকে যদি এই পাইপলাইনের সাথে সংযুক্ত করত, বিশ্বাস করেন বাংলাদেশের অর্থনীতি আজকে এখন যা আছে তার 3 থেকে 4 গুণ হয়ে যেত। আপনি একটু ডাটা নিয়ে দেখেন তো যে এলএনজি এবং পেট্রোলিয়াম খাতে আমরা গত 5 বছরে কি পরিমাণ আমদানি করেছি, এবং সেই আমদানিতে অ্যাটলিস্ট রাশিয়ান তেল আমরা আনলে আমাদের 45% সেভ হতো। আর এই খাতে অন্তত $200 বিলিয়ন, আবার বলছি, এই খাতে অন্তত $200 বিলিয়ন রাশিয়ান সরকার এখানে বিনিয়োগ করত। পুরো বাংলাদেশ যাকে বলা হয় যাকে মানে এমন একটা অর্থনৈতিক জোনে ঢুকে যেত যেখানে আমেরিকাটা হুল ফুটাতে পারতো না। আজ আমরা যে রোহিঙ্গা সমস্যায় ভুগছি, আজ আমরা যে প্রবলেমগুলোতে ভুগছি, এগুলোর একটাও থাকতো না যদি রাশিয়া এখানে আসতো।